অন্নপূর্ণা ভান্ডারে যারা ফর্ম ফিল আপ করেছো তারা কিন্তু এই স্ক্যাম থেকে একদম সাবধান। যারা ফর্ম ফিল আপ করেছো এখন কিন্তু ভেরিফিকেশনের জন্য তাদের কাছে ফোন আসছে। সবসময় জানবে যে সরকার থেকে যদি ফোন করে ভেরিফিকেশনের জন্য, তাহলে ফর্মে তোমরা যেগুলো লিখেছো তোমাদেরকে সেটা রিলেটেডই কোশ্চেন করবে। কিন্তু এছাড়াও যদি তোমাদের কাছ থেকে কেউ ওটিপি চাই বা মানে ফোন করে যদি ওটিপি চাই, যে আমি অন্নপূর্ণা ভান্ডারের এখান থেকে বলছি, কিছু কোয়েশ্চেন করার পর যদি বলে যে ওটিপি দাও, ওটিপি কিন্তু কখনোই দেবেন না। কারণ ওটিপি মানে দেওয়া হচ্ছে মানে আপনি আপনার প্রাইভেট সমস্ত তথ্য তাকে দিয়ে দেওয়া। আপনার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হতে পারে, আপনার অ্যাকাউন্ট থেকে টাকা বেরিয়ে যেতে পারে। কাজে ওটিপি একদম দেবেন না। যদি বলে যে ব্যাংক থেকে বলছি ওটিপি চাইতে, ব্যাংক থেকে বলেও যদি বলে ওটিপি লাগবে, ওটিপি দিন, সেক্ষেত্রে আপনি ডাইরেক্ট বলুন আমি ব্যাংকে গিয়ে যোগাযোগ করব। আপনি তারপরের দিন সেই ব্যাংকে চলে যান, ব্যাংকে গিয়ে জিজ্ঞেস করুন যে আপনাদের কি এরকম প্রবলেম হচ্ছে, আপনাদের এখান থেকে কি ফোন করা হয়েছিল, ওটিপি চাওয়া হয়েছিল, তাহলে আমি এখানে বসে আপনাকে ওটিপিটা দিচ্ছি। দেখবেন তখন ওরা বলবে যে আমরা ব্যাংক থেকে ফোন করিনি বা অন্নপূর্ণা ভান্ডারের ওখান থেকে ফোন করিনি। যদি অন্নপূর্ণা ভান্ডারের ওখান থেকে ওটিপি চাই, আপনার নিয়ারেস্ট যে বিডিও আছে, যে অফিসে আপনি হার্ড কপি সাবমিট করেছেন সেখানে গিয়ে যোগাযোগ করুন। আপনার কাছাকাছি যে বিজেপি প্রার্থী আছে তার সঙ্গে যোগাযোগ করুন। কিন্তু কোথাও থেকে কোনো রকম ওটিপি আপনার ফোন থেকে আপনি কাউকে দেবেন না। নিজে সাবধান হন, আরও সবাইকে সাবধান করুন। কারণ এটা কিন্তু সবকিছুর যেমন সুবিধা আছে সেরকম অসুবিধাও আছে। স্ক্যাম থেকে বাঁচুন, ওটিপি কখনোই কাউকে দেবেন না। পাল্টানোর দরকার, 5 বছর পরে ভোট হবে আবার। লক্ষ্মী ভান্ডার, অন্নপূর্ণা ভান্ডার, নাম পরিবর্তন, টাকাও ভ্যানিশ। বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা 2000 হবে নাকি? সেও গেল, হলো 1000। যা ছিল সেটাই হলো। আর লক্ষ্মী ভান্ডার যাও বা পেত, মা বোনেরাও গেল। আর সরকার এত ফর্ম ফিল আপ করাচ্ছে, তাহলে এখন ছেলেদের অ্যাকাউন্টে কি করে অন্নপূর্ণা ভান্ডার ঢুকছে? একটু জবাব দেবেন সরকার। তাই বলি পাল্টানোর দরকার, 5 বছর পর হবে আবার। যখন ভোটের আগে বলা হলো 200 ইউনিট ইলেকট্রিক বিল ফ্রি, সবাই জানেন, সবাই শুনেছেন, তাহলে সেই জায়গায় 200 ইউনিট ইলেকট্রিক বিল ফ্রির জায়গায় কি বসছে? স্মার্ট মিটার। যখন আপনি পয়সা যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ আপনার ঘরে লাইট জ্বলবে। এবার ওই স্মার্ট মিটারে 100 টাকার জায়গায় 200 টাকাও যদি আসে, আপনাকে পেমেন্ট সেটাই করতে হবে। অর্থাৎ আপনি যেরম কারেন্ট পোড়াবেন সবসময় যে সেরম আসবে তা কিন্তু আসবে না, এটা বুঝে শুনে। এইবারে বলুন, এই স্মার্ট মিটারে কারোর সুবিধা কারোর অসুবিধা তো আছেই। কেন সবাই হয়তো পারবে না পেমেন্ট করতে বা নিতে, এর জন্য আবার অন্য কারোর হেল্প চাইতে যেতে হবে। ঠিক আছে, অনেকের বাড়িতে বৃদ্ধ লোক যারা থাকবে তাদের এই অসুবিধাটা হবে। আচ্ছা গেল। এবারে বলুন 450 টাকায় গ্যাস। সেই যখন প্রথম 400 টাকা থেকে ভর্তুকিকরণ গ্যাস হিসাবে আমাদের চালু হলো, 2 থেকে 3 মাস ভর্তুকি পাওয়ার পর থেকে সেই যে 800 টাকায় গ্যাস, সেখান থেকে এখন 1000 টাকায় পৌঁছে গেছে। অর্থাৎ কমানোর জায়গায় বেড়েই আছে, সে কমবে না। ও কোনো আশা নেই। সোনা তো একেবারে ওর কথা বাদই দিলাম, একেবারে সোনা ফোনা বাদ, সোনা নেই ঘরে, ওসব কথা চিন্তা করতে হবে না কারণ। এবারে হলো আমাদের মোবাইল। এই জিনিসটা খুব বড়সড় একটা দারুণ জায়গা, যেটা মানুষ জানে এটা ব্যবহার করবে, এটা মানুষকে ব্যবহার করতেই হবে। সেই জায়গাটা যতই দাম বাড়ায় না কেন, মানুষকে এমন একটা মানে যন্ত্রে পরিণত করে দিয়েছে, মানুষ খাক না খাক এখানে মোবাইলের বিল পেমেন্ট করেই সে ছাড়বে, মানে করবেই, সে যাই হয়ে যাক। এবার সেখানে ব্যাপারটা ওই 100 টাকা 99 টাকা আস্তে আস্তে বাড়তে বাড়তে আজকে 350 টাকায় দাঁড়িয়ে গেছে একটা মোবাইল রিচার্জ করতে। একটা ঘরে যদি 4টে মানুষ থাকে, তাহলে 4টে মানুষ কি ওই 350 টাকা করে প্রত্যেকজন রিচার্জ করবে? এবারে তাহলে বলুন তার ঘরে সে খাবে কি দিয়ে? হতে পারে তার এমন অসুবিধে যে তার ঘরে প্রত্যেকের ঘরে মোবাইলে রিচার্জ লাগবেই, তারা বাইরে একেবারে কেউ কারোর সঙ্গে লিঙ্ক নেই। তাহলে কেউ হয়তো কেউ স্কুলে যাচ্ছে, কেউ কাজে যাচ্ছে, কেউ বাজারে যাচ্ছে, মানে মানুষের সুবিধা যার যেটুকুনি কাজের জন্য, তাহলে প্রত্যেকের হয়তো মোবাইলে ভরতে হবে। সে হয়তো ওয়াইফাইতে চালাতে পারবে না একটা দিয়ে, কেন সে ঘরে থাকলে নেট পাবে, নাহলে বাইরে গেলে পাবে না। তাহলে বলুন
মানুষকে এত পরিমাণে বিল দিতে হচ্ছে, যখনই রিচার্জ শেষ তখনই সে কথা বলা তার বন্ধ। স্মার্ট মিটারের সেম কেস। তো যাই হোক, যখনই আপনার রিচার্জ শেষ আপনি কথা বলতে পারবেন না। বাইরে গেলেও অনেকে বিপদে পড়ে যাচ্ছে, যারা হয়তো বাইরে কাজকর্ম করতে যাচ্ছে, যারা আসতে যাচ্ছে, সবাই তো রিচার্জের প্ল্যান নিয়ে রেখে দেয়নি নিজের মোবাইলে যে আমি নিজে নিজে রিচার্জ করে নেব, বা সবার কি পয়সা সমান সব সময় রয়েছে। কিন্তু এইটা কি ঠিক করেছে যে ইনকামিং কলটাকে বন্ধ করে দিয়েছে? এত মানুষকে সুযোগ সুবিধা দেখি। আজকে আর একটা জিনিস কিন্তু বলে রাখছি, এই জিনিসটাও দেখবেন। আজকে আমরা বিল পেমেন্ট গুগল পে, পে, ফোন পে, হ্যানা ত্যানা করে যাচ্ছি। এই জিনিসটা যখন মানুষের এই সময় হবে, মানে এই রকম পরিস্থিতি হবে যে এটা ছাড়া মানুষ বাঁচবে না, তখনও কিন্তু আপনাদের কি অসুবিধা, মানে কি কি এর মধ্যে তারা ফ্যাসিলিটি তৈরি করে নিতে পারবে সেই তারা বুঝে নেবে। কিন্তু অর্থাৎ এখন মোবাইলের কথাটাই বলছি, মোবাইলটা মানুষকে ইনকামিং কলটা কেন বন্ধ করে দিয়েছে? হতে পারে মানুষের ঘরে একটা ফোন রেখে, আমরা হয়তো দেখা গেলাম দুটো স্বামী স্ত্রী দুজনে একটা ফোন, দুটো ফোন নিয়ে দুজনে বাইরে, দুটো বাচ্চা ঘরে রয়েছে, হয়তো ঘুরতে পারিনি, তাহলে সেখানে একটা যদি মোবাইল রেখে যাই, অর্থাৎ আমি বাইরে থেকে যদি একটু ফোন করি তাহলে সেই ফোনটা সে ধরতে পারে, সে কথা বলতে পারে, তাহলে কি সেই সুবিধাটা আমরা পেতে পারি না? আমরা এত টাকা দিয়ে যে প্রত্যেকে মোবাইল রিচার্জ করি, আমাদের এটুকু সুবিধা নেই? তাহলে সেই সরকার কেন? আমরা এত সব বুঝে। তো আপনি নিয়ামত ভাইকে দিয়ে তো হলো, ঠিক আছে দেখা যাবে। তাহলে এটা ঠিক 10 দিন পরে ববি হাকিম আমাকে বলছে যে ও বেচারা অসুস্থ, ওকেই টিকিটটা দিতে হবে। আমি দিদিকে বুঝাচ্ছি, তুই যেন ওর ব্যাগরা দিস না। আমি তো ব্যাগরা দিব কিসের জন্য? আমি তো বলতে চাইনি যে দিদি তাহের অসুস্থ, তাকে দিয়েন না, আমাকে দেন। নিজে দিদি বলেছে। তারপরে বলে যা বলেছে দিদি আমি বুঝাচ্ছি, তুই যেন আর তাহেরের বিরুদ্ধে কিছু বলিস না। তো আমি বললাম আমি তো নিজে দাঁড়াবো না, বলেছি যে নিয়ামত ভাইকে দিতে। নিয়ামত ভাই তো রেগে লাল ববি হাকিমের বিরুদ্ধে, ভাই আপনি কেন চামচাগিরি করছেন, ওকে আমি মানবো না। তো যাই হোক, শেষমেশ এই যে আইপ্যাক টাকা খেয়ে বিভিন্ন পঞ্চায়েতের টিকিট বিক্রি করেছে, এবারেরও এমএলএ টিকিট বিক্রি করেছে, সেই রকম একটা সিস্টেমে আবার তাহেরকে ববি হাকিমের মাধ্যমে এখানকার তোলাবাজির 2 কোটি টাকা পাঠিয়ে আবার দ্বিতীয়বারের জন্য এমপির টিকিটটা পেয়েছিল। সেই এমপিও আমাদেরকে কি বলছিল যে আমি নাকি বিজেপির বি টিম। বি টিমের তো কি কি কাজ সেটা তো প্রমাণ করতে হবে, প্রমাণ করবে না, ওরা বললো বি টিম। তারপরে এদের নেতা ববি হাকিম কি বললো, আমি নাকি মুসলিমদের সেন্টিমেন্ট বিক্রি করে দিচ্ছি, মুসলিম জাতির সত্তা বিক্রি করে দিয়ে আমি নাকি বিজেপির সাথে 1000 কোটি টাকা নিয়েছি। আরে 1000 কোটি টাকা এখানে আছে, 100 কোটি টাকা যদি আমার কাছে থাকতো না, আমি এই 2টো সিট জিততাম না, 50টা সিট জিতিয়ে আনতাম। টাকা যদি আমার কাছে থাকতো, যারা আমাকে উৎসাহিত করেছিল হায়দ্রাবাদ, উত্তরপ্রদেশে, তারপরে পাশের ঝাড়খণ্ড, অনেক শিল্পপতি আমাকে বলেছিল আপনি পার্টিটা করুন, তৃণমূলের যা দুর্নীতি, আপনার পার্টিকে আমরা অর্থ সাহায্য করব। এই তৃণমূল যত রকম নোংরামি করলো রাজ্য নেতারা, এমনকি যেসব শিল্পপতি টাকা দিতে চেয়েছিল তাদের ব্যবসার এত ক্ষয়ক্ষতি করে দিল যাতে 1 টাকা না দেয়। টাকার অভাবে কিন্তু আমি আমার সিটগুলো, বেলডাঙ্গার সিট নিশ্চিত জিততো, হরিয়ারপাড়ার সিটও জিততো। 68,000 ভোট পেয়েছে, মাত্র 12,000 ভোটে 2টো অঞ্চলে 30-60 লাখ টাকা দিয়ে 9,000 লিড নিল আমাদের নিয়ামত শেখ। ওই অঞ্চলে আমাদের 5,000 লিড হওয়ার কথা ছিল, শুধু আমরা অত টাকা দিতে পারলাম না, তাই সেখানে হেরে গেলাম। আর আমার নামে বদনাম কি দিল যে আমি নাকি 1000 কোটি টাকা বিজেপি যদি 1000 কোটি টাকা, যে বাবরি মসজিদ করার জন্য প্রতিনিয়ত যার বিরুদ্ধে অমিত শাহ থেকে শুরু করে যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী রাজু দাস বলে একজন লখনৌর বিশ্ব হিন্দু পরিষদের লোক, সে ডাইরেক্ট বললো হুমায়ুন কবিরের মাথাটা যে কেটে আনবে আমি তাকে 1 কোটি টাকা পুরস্কার করব।